হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কিষাণ বাণী অনুষ্ঠান। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা একজন প্রগতিশীল কৃষক বন্ধুকে পেয়েছি। এসেছেন হরিহরপাড়া ব্লকের চোঁয়া গ্রাম থেকে মিনারুল হক। মিনারুলদা নমস্কার। নমস্কার। মিনারুলদার চাষবাস কেমন চলছে? বর্তমানে খুব ভালো চলছে। ভালো চলছে। আপনি তো একটু ডিফারেন্ট ওয়েতে চাষবাস করেন, মানে চিরাচরিত পদ্ধতির বাইরে বেরিয়ে এসে একটু চাষবাস করেন। এই সময়ে কি চাষ করছেন? বর্তমানে এই সময়তে একটা টার্গেট আমি নিয়েছি। হ্যাঁ, আপনি জানেন যে আমি টার্গেটে চাষটা করি। বর্তমানে একটা করলা চাষ করব আমি। হ্যাঁ, যে জমিটায় আমি কিছুদিন আগে শীতে চাষটা করেছি শশা। আচ্ছা। এবং মালচিংয়ে অতি ঘনত্বে শশা চাষ করেছি। ওই জমিটার একই মাচা এবং একই পরিসর জায়গা, সেখানে আমি মানে কোনো রকমের চাষটা না দিয়ে ওই একই মাচাতে আমি করলা করব। আচ্ছা, প্রথমে শশা করলেন, শশা থেকে এখন করবেন করলা করব। শীতকালে শশাটা করতে গেলেন কেন? শীতকালে তো অনেকেই চাষটা করতে চায় না, অ্যাভয়েড করতে চায়। হ্যাঁ, দারুণ কথা বলেছেন আপনি, একদম সুন্দর কথা। আমরা বরাবরই দেখি ডিসেম্বরের বড়দিন বা ডিসেম্বরের শেষের দিক থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অধাবধি দেখবেন শসার দাম প্রচুর হাই থাকে, প্রচুর, এবং বাজারে পাওয়া যায় না, মানে একটা ডিমান্ড থাকে একদম চরমভাবে। শসা দেখা যায় না, এবং সেই সময়তে বাইরে থেকে হাইব্রিড শসা আসে। হাইব্রিড শসা এসে আমাদের বাজারগুলো লোড হয়ে যায় এবং বেশি দামে বিক্রি হয়। যে হাইব্রিড শসা খেতে ভালো লাগে না, অথচ আমাদেরকে বেশি দামে কিনে খেতে হয়, যেহেতু আমাদের ডায়াবেটিস রোগী প্রচুর, বুঝতে পারছেন, কিনতে হয়। তো আমি এইটা বরাবরই অনেকদিন থেকে লক্ষ্য করছি যে আমাদের দেশে এই সময়টাই শসার চাষটা খুব কম হয় বা হয় না, ঠিক বলেছেন। আচ্ছা। এবং চাহিদার সঙ্গে কথা বলে বা আমি নিজে উপলব্ধি করে দেখেছি যে এই সময়তে চাহিদা চাষটা করে না একটা কারণে, সেটা হচ্ছে সেই সময় ওই লিপ কার্ল ভাইরাস বা আপনার সাদা মাছির উপদ্রব এবং শোষক পোকা, এবং শীতে গাছ বড় হতে চায় না। হ্যাঁ, এর প্রকৃত শিডিউল কিন্তু মানুষ জানে না। আচ্ছা। আমাদের চাহিদা হাতে নাই, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, নদীয়ার কিছু অংশ। কিন্তু এই শসা চাষ কিন্তু শীতে হয় আপনার এতে দক্ষিণ 24 পরগনায়। আচ্ছা। হ্যাঁ, ওইদিকে চাষটা হয় এবং কলকাতাকে সাপোর্ট দেয় ওরা কিন্তু। এইটাকে আমি সামনে রেখে এবং এটাকে মানে বুঝতে পেরে আমি এই চাষটা করার চেষ্টা করেছি, যাতে শীতে চাষটা করে সাধারণ মানুষকে খানিকটা সাপোর্ট দেয়া, যে আমি করলে 5টা মানুষ দেখে করবে, আগামী দিনে আমাদের দেশে এই চাষটা শুরু হবে। এটাই মূলত আমার টার্গেট ছিল, এবং সেখান থেকে আমি সাকসেসফুল হয়েছি। হ্যাঁ। কতটা জমিতে করেছিলেন? আমি করেছিলাম 1 বিঘা। 1 বিঘে জমিতে 1 বিঘা। তো শুধু যে আপনি চাষ করছেন তা না, এটা এক্সপেরিমেন্টও একটা করছেন যে এই সময় এটা করা যায় কিনা। বরাবর তো আপনি জানেন। হ্যাঁ, সেটাই বললাম যে একটু ডিফারেন্ট ওয়েতে আপনি চাষবাসটা করেন এবং সেটা এক্সপেরিমেন্ট হিসাবেই করেন। এই যে শশা চাষটা আপনি করলেন, এটা কি পদ্ধতিতে করলেন? এটা শীতকালীন শসা চাষ এবং মালচিংয়ে অতি ঘনত্ব, মানে খুব কাছাকাছি লাগিয়ে, নাকি? ঠিক বলেছেন একদম। মানে আমরা দেখেছি অতি ঘনত্বে মাছ চাষ হয়, বিশেষ করে হাইব্রিড কিছু মাগুর এই ধরনের হয়, মাছ চাষে দেখেছি। সেখানে আমি এটা ফলো করে অতি ঘনত্বে, মানে শীতের দিকে, মানে বিশেষ করে শীতের দিকে গাছগুলো বড় হয় না। একটু যদি শসাগুলো আপনার এমনি গরমে যদি হয় আপনার 10 ফিট 12 ফিট হয়, তো শীতে গাছগুলো বাড়ে মাত্র 5 থেকে 6 ফিট, হার্ডলি 8 ফিট, তার বেশি হবে না, এবং 5 ফাংনিগুলো বেশি হয় না।
যার ফলে আমি মাচাগুলোকে যাতে ঘন করে করা যায় এবং ঘনভাবে করার ব্যবস্থা নিয়েছি যাতে ফলটা বেশি পাই আমি। মানে মাচাতে করতে হবে। হ্যাঁ, মাচা বলতে স্যার একটু বলি, মাচাটা কিন্তু আপনাদের সেই ছাদ মাচা নয় আমার, এটা আচ্ছা, এটা হচ্ছে পাঁচির মাচা, মানে দেওয়ালের মতো আচ্ছা, খাড়া মাচা। হ্যাঁ, মানে একটাই, মানে একটাই প্রচুর মানে লাঠি দেওয়ালের মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেওয়ালের মতো, দেওয়ালের মতো। দেওয়ালের আচ্ছা, মতো, দেওয়ালের মতো। এবং এটা কত হাইটও কত? আমার যেহেতু গাছগুলো 6 ফিটের বেশি হবে না, 6-7 ফিট, আমি 8 ফিট করেছিলাম উঁচু। আচ্ছা, 8 ফিট উঁচু করেছি। একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব দিয়েছি 4 ফুট। আচ্ছা, একটা লাইন থেকে আর একটা লাইনে 4 ফিট। 4 ফিট এরকম কিন্তু মাচা দেখা যায় না। দেখা যায় না, ঠিক বলেছেন আপনি। হ্যাঁ, তার মানে একটা শাড়ি, এটা একটা শাড়িতেই বোনার নাকি? এটা সারি সারি শাড়ি, একটা শাড়ি থেকে আরেকটা শাড়ির দূরত্ব কতটা? 4 ফিট। 4 ফিট, মানে 4 ফুট। আর 4 ফুটের মধ্যে একটা 8 ফিটের মোটামুটি লম্বা একটা বাঁশ বা দণ্ড, হ্যাঁ, দিয়ে তারপরে কি তার দিয়ে আমি টেনে নেট দিয়েছেন? দিয়েছি, সিনথেটিক্সের নেট পাওয়া যায়, নেট, ওই নেটটাকে খাড়া করে লাগিয়ে দিয়েছি আর কি। দিয়ে গাছ টু গাছ, গাছ টু গাছ 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি বা 1 ফুট আমি লাগিয়েছি। এই লাগানোর সময় কি পদ্ধতিতে লাগালেন? কি বীজ টিজ কি দিলেন? কি যখন আমি এটা লাগাই দিলেন? যখন আমি এটা লাগাই তখন আমি নিচে আপনার 1/2 টন, মানে 6 কুইন্টাল আর 6 কুইন্টাল 12 কুইন্টাল ভার্মি কম্পোজ, মানে 6 কুইন্টাল ভার্মি কম্পোজ, 6 কুইন্টাল ওএসডি কম্পোজার, হ্যাঁ, 1 বস্তা হচ্ছে ফসফেট দিয়ে আমি এটা লাগিয়েছি। গোটা জমিতেই দিয়ে দিলেন? হ্যাঁ, ছিটি দিয়েছি। আচ্ছা, ছিটি দিয়ে আমি টোটাল জমিটা চাষ করে দিয়েছি। চাষ করে এই খুঁটিগুলোকে আমি আগে পুঁতে নিয়েছি আর কি, মাচাটা তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে প্রতিটা মাচার তলা দিয়ে আমার সিডলিং ট্রে আমি চারা তৈরি করেছি। নভেম্বর বাড়িতেই তৈরি করেছি? বাড়িতে, ছাদে। আচ্ছা, নভেম্বরের প্রথম দিকে চারা দিয়েছি, আর 25 দিন বয়স যখন হয়েছে তখন আমি ওই চারাটা নভেম্বরের 25 তারিখে লাগিয়েছি। আচ্ছা, হ্যাঁ, এবং গাছগুলো লাগানোর পরে শীতে কিন্তু গাছগুলো সচরাচর বাড়ে কম, যার ফলে ঘন ঘন আমাদেরকে ওইগুলোতে গোড়াতে সার দিতে হয়। হালকা হালকা রাসায়নিক সার দিয়ে গাছটাকে তৈরি করেছি আমি। এবং পর্যবেক্ষণ রাখতে হবে শীতে, সবসময়তেই পর্যবেক্ষণ, প্রতিদিন গিয়ে গাছগুলো কীভাবে উঠছে, সাদামাছি ধরছে কিনা বা শোষক পোকা লাগছে কিনা, এগুলো পর্যবেক্ষণ করে আমরা এটার মানে যত্ন নিয়েছি আর কি। যে মাচাটা করলেন, মাচাটা কি তার দিয়ে করলেন না কি দিয়ে করলেন? খুঁটি পুঁতে? খুঁটি পুঁতে আমি নিচ দিকে তার দিয়েছি আর উপর দিয়ে তার দিয়েছি, আর উপরে যে তারটা দিয়েছি তার সঙ্গে আমি ওই ইলাস্টিক, মানে যে নেটটা পরে দিয়েছি। আচ্ছা, ওই তারের ওপরেই নাকি? তারের সঙ্গে পুরো শার্ট করে নিয়ে খুঁটি হাতে বেঁধে দিয়েছি। আচ্ছা, নেটটা কেন দিলেন? নেটটাই তো মাচা। ও, নেটটাই তো মাচা। নেটটাই মাচা, যেগুলো আমরা ওই জমি ঘিরে যে নেটটা, ওই নেট। আচ্ছা, এতে সুবিধা হয়? সুবিধা বলতে আপনার এমনি যে বাঁশ খড়ি দিয়ে যেগুলো করা হয় প্রচুর খরচ হয়ে যায়, আবার যদি আপনি সুতো দিয়ে, যেটা লাইলন সুতো দিয়ে করেন, তাতেও প্রচুর খরচ হয়ে যাবে। কিন্তু সিনথেটিক যে সুতোটা 1 কিলো, আর এদিকে মানে লাইলন যেটা, সেটা 10 কিলো সমান হবে। আচ্ছা, হ্যাঁ, 1 কিলো দাম 400 টাকা, আর ওতে হলো 3500 টাকা। কম পয়সা হয়ে যাবে একদম। আচ্ছা, এবং খরচটাও কম? খরচটা কম হবে, খরচটাও কম। আমি চাষের সঙ্গে সঙ্গে খরচের দিকে লক্ষ্য রেখেছি। খরচটা কমলে চাষটা আমার লাভটা বেশি হবে চাষে। তো মালচিংটা কখন করলেন? এবার আপনাকে বলি, এর আগে কয়েকটা প্রোগ্রাম আপনি দিয়েছেন, সেখানে মালচিং এর কথা আমি কিন্তু প্রথমেই বলেছি, যে মাটিতে বেড তৈরি করে মালচিং রেখে, মানে পুঁতে দিয়ে তারপরে আমি ছিদ্র কেটে গাছ লাগিয়েছি। কিন্তু এক্ষেত্রে একটু আলাদা হয়েছে, এটাই কিন্তু একদম সম্পূর্ণ আলাদা। আমি 45 দিন পরেকার মালচিং করেছি। আচ্ছা, এটা লাগিয়ে দেওয়ার পরে? হ্যাঁ, গাছ যখন আমার মোটামুটি ফল আসতে শুরু করলো, প্রথম দেখা দিল, তখন আমি মালচিংটা করলাম গাছের গোড়ায় নয়, 2 যে লাইন, আপনার 4 ফিটের লাইনের মিডিলে। আচ্ছা, হ্যাঁ, মিডিলে আমি মালচিংটা করলাম। এবারে প্রশ্ন হতে পারে যে মিডিলে কেন? মিডিলে কেন? ঠিক,
শীতের দিকে যে গাছগুলো আপনার হয় সেগুলোর আপনার শিকড়গুলো হুম জড়গুলো বেশি দূর যেতে পারে না প্রচণ্ড ঠান্ডায়, হুম আর সেখানে আমরা ঘন ঘন সার দিয়ে হুম জড়টা বাড়াই। হুম হ্যাঁ, এবার আমরা ওই বারবার সার দেওয়ার জন্যে হুম মালচিংটা এখন করি না আমি, হুম মালচিংটা পরে করলাম। এবার গোড়া থেকে জড়গুলো বেরিয়ে যখন বাইরে আসছে, হুম বাইরে দুই লাইনের মিডিল আসছে যখন, তখন ওইটাতে কুপিয়ে আরও সার দিয়ে মালচিং করে দিলাম। আচ্ছা ওইখানে মালচিংটা পড়লে সূর্যের তাপ পড়বে। হুম মালচিং কিন্তু আপনার শীতের দিকে তাপ নিয়ন্ত্রণ করে, মাটির তলে তাপ দিবে। হুম আর যেখানে তাপ আর গরম থাকবে সেখানে কিন্তু জ্বর চলে যাবে, হুম বুঝতেছেন? হুম এই চলে গেলে গাছটা কিন্তু চাঁচা করে বড় হয়ে যায়, একদম দ্রুত বড় হবে। মানে ওখান থেকেও জল টানবে মালচিং এর তল হ্যাঁ, থেকে? জল দিব, ওখানে খাবার দিব। হুম প্রায় আপনার মালচিংটা জড়ো করে নিয়ে জল দেবো, খাবার দেবো। আচ্ছা, 5 দিন 6 দিন পর পর যখন জলের প্রয়োজন, মানে গাছের গোড়ায় না দিয়ে মালচিং এ দেবেন নাকি, না ওখান থেকেই চলে আসবে? আমি যখন দুই লাইনের মিডিলে মালচিং থাকবে, সেখানে আমি যখন জল দিব, সেই জলটা একটু লোড করে দিব, তখন অটোমেটিক গাছের গোড়ায় টেনে নেবে। আচ্ছা, শীতকালীন জলটা আপনার বেশি দেওয়া যাবে না গাছের গোড়ায়, হালকা সেচ করতে হবে। যখন মিডিল দিয়ে যখন আমি দিব সেচটা, তখন অটোমেটিক এখানে উঁচু থাকার জন্য হালকা সেচ হয়ে যাবে। আর হালকা সেচ হলে সেই গাছটাকে তো সহজে নষ্ট হবে না। শীতকালীন শশা দীর্ঘমেয়াদী হয়। আচ্ছা, দীর্ঘমেয়াদী। শশা তো মোটামুটি 40-45 দিনের মধ্যেই এটা শেষ হয়ে যায়। হ্যাঁ, একটা গাছ জীবন দশায় আপনার 120 দিন থাকে গরমের সময়, গ্রীষ্মের সময়। আচ্ছা, কিন্তু শীতে 5 মাস থাকবে। 5 মাস? 5 মাস তাহলে অনেক দিন থাকবে তো। হ্যাঁ, ফল কি তখনও দেবে নাকি 5 মাস ধরে ফল দেবে? ফল দেবে। আচ্ছা, আচ্ছা, এই যে 4 ফুটের মাঝখানে যে আপনি মালচিংটা করলেন, এটা ক ফুটের মালচিং করলেন? এটা কি লম্বালম্বি একবারে মালচিং করে দিলেন? হ্যাঁ, লম্বালম্বি, ওটা 400 মিটারের একটা রোল পাওয়া যায়, আর লম্বালম্বি করে দিলাম। 4 ফুটের তো গ্যাপ, 4 ফুটের গ্যাপ। তার মধ্যে কত করলেন? 3 ফুট? 2.5 ফিট। 2.5 ফিট লম্বালম্বি ভাবে মালচিংটা করে দিলাম। আচ্ছা, এতে করে অনেক সুবিধে হলো? অনেক সুবিধা, অনেক সুবিধে। আচ্ছা, আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে এইভাবে কাজটা করি, কেমন হয়। এটা ট্রাই করা হয়েছে এবং খুব ভালো হয়েছে। তাতে রেজাল্ট আমার খুব ভালো এসছে, কিন্তু আরো ভালো রেজাল্ট করা যায়। আগামী বছর আবার করবো। আবার এটা তো এক্সপেরিমেন্ট হিসাবে করলেন। কিছু সমস্যা হয়েছে স্যার, একদম। হ্যাঁ, না সেই প্রথমবার তো একটু সমস্যা হবে, দ্বিতীয়বার যখন করা যাবে তখন এটা আর থাকবে না, কারণ এটা তো একটা অভিজ্ঞতা আপনার তৈরি হলো। এটা তো প্রায় বলবো যে অসময়ের মতনই একটা ফসল। তো কেমন লাভ হলো আর কেমন খরচ হলো আপনার? তো এটাই তো আমার খুব মানে বলার ইচ্ছা, যে ওই সময় যে শশা বেচতে গিয়ে হাটে গিয়ে যে শশা নিয়ে গেলাম, তার ফিলিংস আলাদা একদম। হাটে গেলে তো প্রচুর শশা থাকে, এবার যাওয়ার সঙ্গে সঙ্গে বাকবিতণ্ড হয়, কে কত কি নিবে, এরকম কথা হয়। আমি শশা যখন বাজারে নিয়ে গেছি, কোনো শশা নাই, হাইব্রিড শশা এসছে আর আমার দেশি শশা। আমার অটো বা টোটো থেকে নিয়ে যাই, সময় দেয় না, সঙ্গে সঙ্গে ওই গাড়ি থেকে দাম হয়ে যায়। আচ্ছা, আমি বললাম 80 টাকা, ওরা বললো 70 টাকা। আমি বললাম 60 টাকা, ওরা বলছে 55 টাকা, সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হয়। হ্যাঁ, প্রচুর লাভ হয়েছে। আমার কিছু ত্রুটির জন্য লাভটা কম হয়েছে, আরো লাভ করা যেত। সামনে বছর আবার দেখবো কত করা যায়। তবে আমার এই গাছ ছিল, যেটা আপনি বলতে চাইছেন, মানে এই গাছ ছিল আমার 5000 এক বিঘাতে। আচ্ছা, সচরাচর গরমে শশাটা আপনার ওই 2500 গাছ বসে, কিন্তু আমি 5000 বসেছিলাম। 5000 গাছে শীতের সময় গাছে কিন্তু পার গাছ 3 কেজি শশা দিবে। আচ্ছা, দিয়ে মারা যাবে। এটা অটোমেটিক একটা শশার বৈশিষ্ট্য গাছের, সে 3 কেজি শশা দিতে অভ্যস্ত। কিন্তু গরমে হলে ওটা কম দিবে, একটু কম দিবে, কিন্তু শীতে শশাটা বেশি দেয়। কিন্তু শীতে শশাটা টোটাল ধরতে চায় না, মানে দাঁড়াতে চায় না। সেইটাতে আমি পড়ে গেছিলাম। প্রথম রাউন্ডের কিছু শশা আমি তুলতে পারিনি। আচ্ছা, এবং আমি এটা পরবর্তীকালে আমি এক্সপার্ট দেখাতে কথা বলে দেখলাম, বলছে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব হয়ে গেছে আমাদের মাটিতে, এমনি জিঙ্ক বোরন কপার থাকে না। হ্যাঁ, তারপরে আমি এক্সপার্ট দেখাতে কথা বলে আবার সে ওদের কথা মতো জিঙ্ক বোরন কপার, মলিবডেনাম এগুলো বেশি দেওয়ার পরে ধরতে লেগেছে। এবং আমি এই শশা থেকে
6,400 কিলো শসা বেচেছি আমি। 6,400 কিলো। কিলো? হ্যাঁ, 64 কুইন্টাল। হ্যাঁ, তো অনেক বিক্রি করেছেন তো 1 বিঘেতে। হ্যাঁ, তার ফলনও খুব ভালো হয়েছে। ফলন ভালো হয়েছে। আমি প্রচুর জালি, মানে আপনাকে ছবিতে আমি দেখাতে পারি, তোলা আছে, মানে এক একটা ডোগা থেকে 5টা 7টা 8টা পর্যন্ত আছে, শশা আছে। আমি এখন দেখছি শীতকালে শশা চাষ করি, খুব সুবিধা। অন্যান্য হ্যাঁ। আর এমনি রোগ পোকার আক্রমণ তো কেমন? রোগ পোকা আক্রমণ অবশ্যই আছে, নাই তারা। তবে সবচেয়ে রোগ পোকার চেয়েতে সবচেয়ে সমস্যা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টসের। হ্যাঁ, যেটা অভাব বেশি। অভাব বলতে শীতকালে তো জল হয় না, বৃষ্টি হয় না সচরাচর। যেটা আমরা দেখেছি বর্ষাকালে যে শসাটা হয়, বর্ষাকালে আপনার প্রচুর বৃষ্টি হয়, আর বৃষ্টি হওয়ার ফলে ওতে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টস জল থেকে অনেক সময় বরাবরই পায়। কিন্তু শীতকালে একদম শুষ্ক থাকে, যার ফলে ওইটা না পাওয়ার জন্য শসা গাছ ওই জন্যই হয় না। আচ্ছা, যেটা আমি বুঝতে পারলাম যে শীতকালীন বৃষ্টি না হওয়ার জন্যই শসা গাছগুলো হতে চায় না। হ্যাঁ, এবং আমি প্রতি 3 দিন 4 দিন অন্তর জল দিয়ে গাছকে একদম ভিজে রাখতাম। হ্যাঁ, এক্সপার্টের জন্য বললো যে এইভাবে দাও, হয়ে যাবে। তার মানে শীতকালে শসা চাষ করে বেশ লাভবান হয়েছি এবং হওয়া যাবে। আমি চাষিদের ভাইদেরকেও বলতে চাই, যারা এই অনুষ্ঠান শুনছে, আগামী দিনে আমাদের দেশের দিকে তাকিয়ে, আমাদের তো যখন এখানে শসা হয় না, তখন বিদেশ থেকে শসা আসে এবং সেগুলো ভালো হয় না, হাইব্রিড খেতে ভালো লাগে না। সব চাষি ভাইকে আমি বলবো শসা চাষে এগিয়ে আসতে, বিশেষ করে শীতকালে। এই শসা তুলে কি করবেন ওই জমিতে? হ্যাঁ, এই শসা তুলে আমি ওই একই মাচা আছে, একই সব কিছু, আমার লেবার শুরু হয়ে গেছে কাজ। এতে আমি উন্নত মানের হাইব্রিড করলা লাগাবো, যেটা হাফ করলা বলে। করলা। আচ্ছা, আপনি দেখবেন যেটা বড় বড় লম্বা হয় না, সেটা না, ছোট ছোট উচ্ছের মতো। উচ্ছেও নয়, উচ্ছের থেকে একটু বড়, আর করলার থেকে ছোট। এটা নতুন হয়েছে একটা। এটা 5-6 সাল উচ্ছে আগে আমরা পেতাম ছোট ছোট গোল গোল, আর একটা করলা পেতাম বেশ বড় বড় লম্বা পেতাম। তো সেইগুলো কি করছেন না কি করছেন? ছোট হাফটা। হ্যাঁ, হাফটা করব। আচ্ছা, ওই গোটা এতেই করবেন? গোটা মাচাতেই করব। গোটা মাচাতেই করবেন। হ্যাঁ। এটা কি জাত? এটা আমি করব একটা নতুন জাপানি একটা জাত এসছে। হ্যাঁ, ওরা ওটা পাঠিয়েছে আমাকে, ওটা নামটা ভুলে গেলাম আমি, বুঝলেন, একটা ইংরেজি নাম। হ্যাঁ, আর আমি করব একটা টিনটিন বলে একটা জাত করবো, টিনটিন আর ওইটা দুটো করবো আর কি। আর টিনটিন করার ইচ্ছা ছিল, আমি বরাবরই মাঝে মধ্যে করি, তো ওটা তো ভালো ফলন হয়। তো ওনারা বললেন যে জাপানি এটা করুন, ওটা করবো আমি। আচ্ছা, ওই মাচাতেই করবেন? ওই মাচাতেই করবো, এবং ওই মাচাটা নষ্ট হবে না। করলা শেষ হয়ে যাবে, তারপর আবার শীতের করবো আমি। আবার কি করবেন? আবার শীতে ওই শসা করবো, আবার শীতের শসা একই মাটিতে। এইখানে একটা প্রশ্ন উঠতে পারে, চাষিরা বলতে পারে যে একই মাটিতে কিভাবে হয় বারবার? এটা করা যাবে, এটাই আমার মানে চ্যালেঞ্জ। হবেই, কারণ আমাদের মাটিতে যদি কথায় আছে মানে ক্রপ রোটেশন হিসাবে করতে হয়। এক জমিতে বারবার ফসল না করে জমিটাকে একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কিন্তু এখানে যেহেতু লতা জাতীয় ফসল একবার করেছি, আবার করলা করব। আমি ভালো করে লক্ষ্য করে দেখেছি এর আগে, শসার জায়গায় করলা করার পরে আবার শসা করলে ভালো হয়। এবং ওই জমিতে আমার কিছু কিছু বেদানা গাছ আছে, আবার আপনার পাতিলেবু গাছ আছে, আবার মালটাও আছে। আচ্ছা, ওর ভিতরে লাগাবো আমি, মানে একসাথে ওর ভিতরেই করেছি, আবার করব। এবং এক্ষেত্রে ব্যাপক পরিমাণে আমি জৈব আর আপনার ভার্মি কম্পোজ এই সার দিয়ে আমি করবো এটাতে। রাসায়নিক সার কি কম ব্যবহার করেন না? রাসায়নিক সার দিই আমি, যখন ফল সিটিং হয় যখন, তখন আমি আপনার 14-14-28, 14-28-28, 14-28, 10-26 এগুলো দিই। এবং সেগুলো আমি জটিলভাবে দিই না, কিন্তু যে জটিল সারটা পাওয়া যায় না, সেটাকে আমি বৈজ্ঞানিকভাবে ভেঙে আমি মিক্সচার করে দিই। আচ্ছা, এবং মিক্সচার করলে একটা সুবিধা, সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস ধরে পাওয়া যাবে। আর জটিল সারে মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে না, কোনোদিন থাকে না। আমি ভেঙে এটা দিই সবসময়। বেশ, তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা মিনারুল হকের যে চাষ, মানে বিশেষ করে একটু ভিন্ন ধরনের চাষ, সেই চাষের কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী ফরিদা পারভিন।
সময় গেলে সাধন হবে না। দিন থাকতে দিনের সাধন কেন জানলে না তুমি, কেন জানলে না? সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে থাকে না মিল, জলে শুকালে কি হবে আর বাঁধাল দিলে? মোহনা শুকনা থাকে, মোহনা শুকনা সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে, ফল ধরে না তাতে, ফল ধরে না। সময় গেলে সাধন হবে না। অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনে উদয়। লালন বলে তাহার সময়, দণ্ড রয় না, দণ্ড রয় না। সময় গেলে সাধন হবে না। এতক্ষণ শুনলেন লোকগীতি। শিল্পী ছিলেন ফরিদা পারভিন। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মামুদপুর গ্রাম, আর এই গ্রামেই আমরা পেয়েছি একজন গোপালককে। আসুন তার গোপালনের অভিজ্ঞতার কথা শুনি। আপনার নাম? কাশীনাথ ঘোষ। কাশীনাথ ঘোষ। বয়স কত আপনার? বয়স 31। 31। কতদিন ধরে গোপালন করছে? আগে বাবারা করতো আপনার, আমি 2 বছর থেকে করছি। 2 বছর ধরে। বাবা আছে এখন? বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পর আমি শুরু করেছি। মানে বাবার দায়িত্বটা নিজেকে নিজের ঘাড়ে চলে এসেছে। তো দাদুরাও কি করেছে এরকম? দাদুরা করেছে। দাদুরাও করে, মানে এটা বংশ পরম্পরায় কি চলে আসছে নাকি? চলে আসছে। তো এখন কতগুলো গরু আছে? 5খানা গরু আছে। 5খানা? বাচ্চা মানে সব। বাচ্চা বাচ্চা সমেত? দুটো দুটো বাচ্চা আর 3টে বড়। 3টেই কি দুধ দিচ্ছে নাকি? দুটো দুধ দেয়। দুটোতে দুধ দেয়। বিয়ে হবে, বাচ্চা দিবে। আর একটা বাচ্চা দেবে। তো কি কি জাতের গরু আছে? দুটো দেশি আছে আপনার, একটা শঙ্কর জাতীয় আছে। দুটো দেশি আছে, আর একটা হচ্ছে শঙ্কর, মানে জার্সি নাকি? হ্যাঁ, জার্সি। তো দেশি গরু তো এখন তো দেখাই যায় না। না, ওটা আপনার বাবার আমলের আছে। ওটা বাবার আমল থেকে আছে? হ্যাঁ, আছে। ওগুলো কত বিয়ানের যেগুলো আছে? না, ওটা বয়স যেগুলো হয়েছে সেগুলো বিক্রি করে দিয়েছে। এটা প্রথম একটা ও আচ্ছা, বাচ্চা থেকে আবার বকন থেকে শুরু হয়েছে।
তো এগুলো তো দুধ দিচ্ছে নাকি? হ্যাঁ দুধ দিচ্ছে। এগুলো কত বিয়ানের হয়েছে? এটা প্রথম একটা বাচ্চা দিয়েছে, ওটা আপনার 4 কেজি হয়। 4 কেজি। আর জার্সিটাই দিচ্ছে নাকি? জার্সি দিচ্ছে। জার্সিতে দিচ্ছে। তো এই জার্সি গরু দেখছেন এখন, আর আপনার যে দেশি গরু, তো এই দুটোর মধ্যে পার্থক্য কি দুধের? দুধের পাত্র আপনার জার্সিতে দুধটা বেশি দেয়, জার্সিতে বেশি দেয়, আর দেশিতে দুধটা কম। দুধটা কম দেয়, এবং দুধের দাম কিন্তু একই আপনার। দুধের দাম যে একই? ঘোষ যা দুধ নিচ্ছে তারা দুধের দাম একই দিচ্ছে। একই দিচ্ছে, কিন্তু মানে জার্সির থেকে এর দুধের ঘনত্বটা কি হ্যাঁ বেশি? ঘনত্বটা বেশি, ফ্যাটটা বেশি। ফ্যাটটা বেশি, খেতেও একটা টেস্ট হ্যাঁ হ্যাঁ দেশির আছে জার্সির থেকে আমার মনে হয়। হ্যাঁ। জার্সি গরুর থেকে আমরা তো ছোটবেলায় খেয়েছি, একটা বেশ স্বাদ ছিল, একটা গন্ধ ছিল, কিন্তু এখন আর অতটা গন্ধ পাওয়া যায় না। সে মানে আসল মানে দুধের গন্ধটা আর পাওয়া যায় না, বা দুধ জাল করলে মানে শটটাও ভালো পড়ে না। কিন্তু দেশি গরুর আমার মনে দেশি হয় গরু পাওয়া যায়। ছোটবেলায় দেখেছি আমরা বেশ মোটা করে দুধের ওপরে শটটা পড়তে। এখন দুধটা কম দিচ্ছে, এখন তো সবটাই তো এখন প্রফেশনাল হয়ে গেছে, সবই তো পেশা। এখন গরু পুষে যদি লাভ না হয় তাহলে তো আর কেউ পুষবে না। আপনার এটা দেশিতে হয়তো ভালো দুধ দিচ্ছে বলে এখনো মানে হ্যাঁ, এটা আছে। বংশটা রেখেছেন। বাছুরগুলো কি করে, মানে এঁড়ে বাছুরগুলো বিক্রি করে দিই আপনার। বিক্রি করে দেন? আচ্ছা, ওটা মোটামুটি করেন কত মাসের করে? ওরা ঠিক নেই আপনার 2 বছর 2.5 বছর পর বিক্রি করা, তো 12,000 15,000 টাকা দাম লাগলো। মোটামুটি 2 বছরে হয়ে যায় 12 হ্যাঁ, 14 হাজার টাকা। বাছুর দেশি বাছুরের দামটা বেশি, জার্সিটা কম। জার্সিটা কম। তো খাওয়ান কি গরুকে? খায় আপনার গহমা, ঘাস জব খাওয়ান? ঘাস। সবুজ ঘাস খাওয়ান? হ্যাঁ হ্যাঁ এগুলো কি তাহলে তো চাষ করতে হয় নাকি? হ্যাঁ চাষ করি। কতটা জমিতে চাষ করেন? চাষ বেশি করে না, ওই কাঠা 10 মতো আপনার করে গরুর জন্য। গরুর জন্য, এটা তো গরুর জন্য। মানে কবার পান ঘাস? 2 বার লাগাই, একবার জব লাগাই, আর জবের পর শেষ হয়ে গেলে আপনার গহমা কর্মী যেটা বলে ওটা। ওটা ওইগুলো কি মানে একবার কেটেই খাইয়ে দেন না না, ওটা 2-3 বার কাটি। 2-3 বার কেটে মানে সারা বছর কি খাওয়াতে পারেন গরুকে সবুজ ঘাসটা? আপনার বর্ষায় জল জমে, এই মাসটা বাকি, 2 মাস বাকি বাদ বাকি মানে সবটাই হ্যাঁ হ্যাঁ খাওয়ানো সবুজ ঘাস। চলে যায়। তো দেখেছেন যে এই 2 মাসে যে 2 মাস ধরুন আপনি সবুজ ঘাসটা খাওয়াচ্ছেন না, বা যখন সবুজ ঘাস খাওয়ান তখন দুধ বা হ্যাঁ, গরুর দুধটা চেহারা কমে যায়, অনেকটা কমে যায়, কিন্তু আপনার এই খোল, তারপর আটা, ভুট্টার এই আটা, এসবগুলো বাড়িয়ে দিতে হয় অল্প করে, এগুলো তখন একটু বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিতে হয়। তো গরুর রোগ কেমন? গরুর আমার আপাতত রোগ হয়নি আপনার, মাঝে মধ্যে ওই ডাক্তার আসে আমাদের গ্রামের মির্জাপুর থেকে, ওরাই চেক করে, ওষুধ দেয়, ইনজেকশন করে। মানে মোটামুটি একটা যত্নের মধ্যে রয়েছে। মাসে একবার আসে আমার চেক এসে চেক আপ করে যায় গরুগুলো। হ্যাঁ, হ্যাঁ। সে তো করতেই হবে, তা নাহলে এত মোটামুটি অনেক তো দাম এখন জার্সি গরুর। হ্যাঁ, একটা আপনার জার্সি গরু এখন বাজারে কিনতে গেলে 40 থেকে 45 হাজার টাকা। 40 থেকে 45 হাজার টাকা, অনেক দাম সত্যি মানে এখন। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মামুদপুর গ্রামের কাশীনাথ ঘোষের গোপালন সম্পর্কে তার অভিজ্ঞতার কথা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু শ্রোতা বন্ধু রয়েছেন তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।